কারণ মায়ের ভুলের জন্য মহাভারতে 16 বছরের ছেলে অভিমন্যুকে চলে যেতে হলো। কি বাবা, যেতে হয়নি? অভিমন্যুর কি যাবার সময় ছিল? ছিল। কিন্তু শুধুমাত্র মায়ের ভুলের জন্য, মা সুভদ্রার ভুলের জন্য, যখন অভিমন্যু মার গর্ভে ছিল, ওই চক্রব্যূহের কথাটা অর্জুন সুভদ্রাকে শোনাচ্ছিল। আর নারী জাতি তো একটুতে অলস, ওই গল্পটা শুনতে শুনতে চক্রব্যূহে কি করে প্রবেশ করবে শুনলো, আর যখন বাইর হবে এইটা বলছিল, তখন সুভদ্রা স্বামীর কোলের কাছে ঘুমিয়ে পড়েছিল। মনে রাখবেন মা, সন্তান গর্ভে নিয়ে মা যা খায় সন্তান তাই খায়, মা যা শোনে সন্তান তাই শোনে। মা যখনই ঘুমায় গর্ভের সন্তান তখনই ঘুমায়। যদি বলি এর প্রমাণ বাবা মৌমিতার কথা বিশ্বাস করতে হবে না, মহাভারতে তো অভিমন্যু একেবারে প্রমাণ করে দিয়ে গেল। যখনই ঘুমিয়ে পড়ল সন্তান ঘুমিয়ে পড়ল। আর যেদিন বাবা কুরুক্ষেত্রের মাঠে ওরা তৈরি করেছিল চক্রব্যূহ, অর্জুন কুরুক্ষেত্রের মাঠে ছিল না, কৃষ্ণ নিয়ে চলে গিয়েছিল। কারণ কৃষ্ণ তো জানতো শুধুমাত্র আমাদের মতো নারী জাতিদের শিক্ষা দেবার জন্য অভিমন্যুর প্রাণ নিতে হবে। অর্জুনও চলে গেল। যখন চক্রব্যূহ তৈরি হলো কেউ ভেদ করতে পারত না, একজনই পারত, শুধু তৃতীয় পাণ্ডব অর্জুন। আর যখন ভেদ করবে সেই তো নেই, তখনই অভিমন্যু বলেছিল, জেঠুকে জেঠু আমি পারি, কারণ আমি মায়ের গর্ভ থেকে বাবার মুখ দিয়ে মার কান দিয়ে শ্রবণ করেছি, আমি পারি চক্রব্যূহ ভেদ করতে। কিন্তু বাবা একবারও বলিনি আমি যেতে পারবো, আমি পার হতে পারবো। এটা যদি বলতো তাহলে যুধিষ্ঠির, ভীম, নকুল, সহদেবেরা কেউ যেতে দিত না। কিন্তু যখনই বললো আমি চক্রব্যূহ ভেদ করতে পারি, তখনই বাবা সবাই রাজি হয়ে গেল, প্রবেশ করলো। অভিমন্যু চক্রব্যূহ ভেদ করল। 7 জন মিলে, সবাই মিলে যখন বাণ মারছে, অস্ত্রগুরু দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামা বাণ মেরেছে 16 বছরের ছেলে। দুর্যোধন বলেছিল কর্ণকে, কর্ণ, কারণ বাবা এই অভিমন্যুর বড় জ্যাঠামশাই ছিল কর্ণ। চোখের সামনে, কর্ণের সামনে অভিমন্যু বধ হচ্ছে, সহ্য করতে পারছি না। কর্ণ বাণ নিক্ষেপ করেছে। দুর্যোধন বলছে দাঁড়াও, ওইটুকু ছেলের এত বড় স্পর্ধা, চক্রব্যূহ ভেদ করে প্রবেশ করেছে। শোনো, ওকে এত তাড়াতাড়ি মৃত্যু দিলে হবে না, ওকে মৃত্যু যন্ত্রণা দিতে হবে। ও তবেই বুঝতে পারবে এইটুকু বয়সে যুদ্ধক্ষেত্রে দাঁড়াবার কত জ্বালা। ওই ছেলেটাকে সবাই মিলে এমন করে মারবে যেন সন্ধ্যা পর্যন্ত ওই ছেলের প্রাণটা থাকে। সবাই মিলে অভিমন্যুকে একটা একটা করে বাণ মারছে। ওই চক্রব্যূহের ভিতরে কর্ণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদেছিল। ওইটুকু দুধের বালক সবাই মিলে ওকে মারছে। ওর যে যুদ্ধ করবার বয়স নয়, কিন্তু জেঠুদের জন্য বাবার সম্মান বাঁচাতে আজকের বাবার সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছে। শেষ বাণটা মেরেছিল কর্ণ। কর্ণ বাণটাকে মেরে অভিমন্যুকে বুকে ধরেছিল, অভি আমাকে ক্ষমা করে দে, আমি চাইনি তোকে মারতে, আমি চাইনি তোকে
নয়নের মণি ওরে তোর কাছে আমি বড়ই অপরাধ করেছি, যদি পারি আমায় ক্ষমা করে মৃত্যুর আগে অভিমন্যু বলে গেল, জেঠু আমার মৃত্যুর জন্য এই পৃথিবীতে কেউ দায়ী নয়, আমার মৃত্যুর জন্য শুধুমাত্র আমার মা দায়ী ছিল। কারণ আমার মা যদি চক্রগৃহে প্রবেশ করার পথটা শুনল, যদি একবার বাবার মুখ দিয়ে মায়ের কান দিয়ে আমি বাহির হবার পথটা জানতাম, তাহলে এদের স্পর্ধা ছিল না আমাকে বধ করবার। কিন্তু যেহেতু আমার তো উপায় নেই, আমাকে এখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রাণ হারাতে হবে। বারবার যুধিষ্ঠির ভীম বলছে, অভি বেরিয়ে চক্রগুলো ভেদ করে বেরিয়ে। তখনই কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে অভিমন্যু বলেছিল, যেহেতু আমি তো প্রবেশের পথে জানি, আমি তো বাহিরের পথে জানি না। পাগল পাড়া হয়ে তখনই যুধিষ্ঠির ভীম নকুল সহদেব কেঁদে উঠল। আর ওই কুরুক্ষেত্রের মাঠে 16 বছরের ছেলে অভিমন্যুর প্রাণটা চলে গেল। জগৎ শিক্ষা পেল কি? বলেন বাবা, ভগবান যদি মনে করত অভিমন্যুকে বাঁচাতে পারত না, কেন বাবাকে নিয়ে চলে গেল? কারণ অর্জুন যদি থাকতো তাহলে কি অভিমন্যু বধ হতো? হতো না। তাহলে কেন নিয়ে চলে গেল? আপনাদের আমাদের জন্য। বললেন, ওরে কলির জি, তোরাও যদি শাস্ত্র অধ্যয়ন করিস, তোদেরও চৈতন্য হওয়া দরকার। গর্ভে সন্তান নিয়ে মা যেমন আচরণ করবে, তার সন্তান ঠিক সেই পথে ধাবিত। মা যদি ভাগবত পাঠ, গীতা পাঠ শ্রবণ করে, তুলসী গাছে জল দেয়, যদি সকাল সন্ধে হরিনাম বলে, হরিনাম হলে কোথাও যদি যায়, একাদশী যদি করে, সে সন্তান কোনদিন জন্মগ্রহণ করে অভাবত হবে না। তাহলে মায়ের জন্য সন্তান ভালো হয়, আর মায়ের জন্য সন্তান খারাপ হয়। যদি বলে বাবা ভুরি ভুরি প্রমাণ আছে, জানেন কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ শেষ, যুদ্ধ শেষ করি মধ্যম পাণ্ডব ভীম আর তৃতীয় পাণ্ডব অর্জুন, দুই ভাই বাবা ঝগড়া বেঁধে গেছে। কি ঝগড়া? ভীম বলে আমার জন্য জয়, আর অর্জুন বলে আমার জন্য জয়। এই দুই ভাই আমার আমার বলতে বলতে দুই ভাই একেবারে হাতাহাতি বেঁধে গেছে। এ বলে আমার জন্য জয়, আর ও বলে আমার জন্য জয়। আর দুইজনে যখন ঝগড়া বেঁধে গেছে বাবা, পিছনে একজনে সে খিলখিল করে হেসে উঠেছে। যেই না হেসে উঠেছে, ভীম আর অর্জুন রেগে গিয়ে বলে উঠলেন, আমাদের ভাইয়ের ব্যাপার, পরিবারের ব্যাপার, আমাদের ফ্যামিলির ব্যাপার, হ্যাঁ রে, তুই ওই রকম পাগলের মতো হাসছিস কেন? কে তুই? পিছনে বাবা যে ব্যক্তি হাসছিল বলে উঠলেন, এই যে আমায় তোমরা দুজনে চিনবে না, কিন্তু আমি তোমাদের দুজনকে খুব ভালো করে চিনি। উরি বাবা, আমি ওকে চিনি না, ও নাকি আমায় চেনে। এই তুই কি করে আমায় চিনলি? বলে শোনো, আমি শুধু তোমাকে চিনি না, তোমার বাবাকে চিনি না, তোমার দাদুকে চিনি না, তোমার গোটা বংশটাকে আমি চিনি। বলে গোটা বংশ কি চিনিস? বলে হ্যাঁ। মিলিয়ে নাও একবার, তুমি তো চন্দ্র বংশের ছেলে। শোনো, তোমার বংশের তালিকাটা ভালো করে একটু মিলিয়ে নেবে, ঠিক হলো না ভুল হলো। কেমন? বিষ্ণু থেকে ব্রহ্মা, ব্রহ্মার পুত্র উগ্রীব, উগ্রীবের পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুরবা, পুরুরবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র গতিষ্ঠান, গতিষ্ঠানের পুত্র
পুত্র মনুষ্য, মনুষ্যের পুত্র চারুপল, চারুপলের পুত্র রুদ্রাসন, রুদ্রাসনের পুত্র হৃদেশ, হৃদেশুর পুত্র রক্তিনাথ, রক্তিনাথের পুত্র ব্যাভি, ব্যাভির পুত্র দুষ্মন্ত, দুষ্মন্তর পুত্র ভরত, ভরতের পুত্র ইক্ষ, ইক্ষুর পুত্র সংবরণ, সংবরণের পুত্র সুধনু, সুধনুর পুত্র সহদ্র, সহদ্রর পুত্র জবন, জবনের পুত্র কৃতি, কৃতির পুত্র উপরিজবস, উপরিজবসের পুত্র জরাসন্ধ, জরাসন্ধর পুত্র সহদেব, সহদেবের পুত্র সমাচি, সমাচির পুত্র কুশু, কুশুর পুত্র জম্বু, জম্বুর পুত্র সুরাত, সুরাতের পুত্র বিহরত, বিহরতের পুত্র আজুকানু, আজুকানুর পুত্র অগ্রধর, অগ্রধরের পুত্র দেবঋষি, দেবঋষির পুত্র ঋক, ঋকের পুত্র বিদি, বিদিকের পুত্র পতিত, পতিতের পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্রবীর্য, বিচিত্রবীর্যের পুত্র পাণ্ডু, পাণ্ডুর পুত্র ভীম, ভীমের পুত্র ঘটোৎকচ, আর ঘটোৎকচের পুত্র যে পিছনে হাসছিল যার নাম হলো বর্বরী। বিদায় গৌর হরি বল, হরি বল, হরি বল। এত বড় বংশের ছেলে, তাহলে বাবা কি বুঝলাম? ভীমের ছেলে ঘটোৎকচ, আর ঘটোৎকচের পুত্র যে পিছনে হাসছিল খিলখিল করে না, তার নাম হলো বর্বরী। যেই না নামগুলো তালিকাটা বলেছে একেবারে ভীম আর অর্জুন ছমছম। ওরে বাবা, হ্যাঁ রে, তার মানে তুই আমার ঘটোৎকচের পুত্র, আমার নাতি বর্বরী? বলে হ্যাঁ গো দাদু, আমি তো তোমার নাতি, তোমার ওই ঘটোৎকচের ছেলে। হ্যাঁ রে, তা তুই যদি আমার নাতি হলি তা তোর দেহটা কই, মাথাটা ভূতের মতো ঝুলছে কেন? বলে ওইটা তোমার কৃষ্ণকে জিজ্ঞাসা কর। কৃষ্ণ এসে হাজির। কৃষ্ণ, অকৃষ্ণ, এ যদি আমার নাতি হয়, আচ্ছা বলো তো দেখি এর দেহটা কই, মাথাটা ভূতের মতো ঝুলছে কেন, কাটা মুন্ডু ওই রকম খিলখিল করে হাসছে কেন, এর দেহটা কই? কথাটা শুনে আমার ভগবান বলেছিল, শোনো, এই তোমরা যখন যাচ্ছিলে আনন্দ করতে করতে কুরুক্ষেত্রের মাঠে, ঠিক সেই সময় তোমার নাতি বর্বরী আমার রাস্তা অবরোধ করে দাঁড়িয়েছে। আর আমার রাস্তায় দাঁড়িয়ে বাবা ওই বর্বরী বলেছিল, কৃষ্ণ, একবারে যদি আমি কুরুক্ষেত্রের মাঠে নামি, দুর্যোধনের পক্ষ নিয়ে পারবে না, কোনদিন তুমি পারবে না পঞ্চ পাণ্ডবকে জয়ী করে ফেরাতে। ভগবান মনে মনে ভাবলো, ওরে বাবা কত বড় বীর, যার সঙ্গে কৃষ্ণ রয় তাদের তো অপমৃত্যু হয় না, তাহলে কত বড় বীর, আমাকে তো একটু ঘষে মেজে দেখতে হয়। বর্বরী, তুই কত বড় বীর, কই একটু প্রমাণ দে। বলে কি প্রমাণ দেব কৃষ্ণ? একটা পান এই বট গাছের ডালে মারবি, মানে যেখানে দুজনে গল্প করছিল বিশাল বড় একটা বট গাছ, একটা পান মারবি বট গাছের ডালে, আর একটা পানে যেন বট গাছের সব পাতা ছিদ্র হয়ে যায়। বর্বরী বলছে, ও কৃষ্ণ, এটা তো সোজা ব্যাপার, এই কাজ আর আমি পারবো না। ঠিক আছে তুমি দাঁড়াও। এইবার স্মরণ করেছে বানটাকে, যেই না ডালে মেরেছে একটা পানি বাবা পাতা সব ছিঁড়ে চলে এসেছে। বর্বরী বলছে, কৃষ্ণ ভালো করে দেখে নাও পাতাগুলো ছিদ্র হলো কিনা। বাবা যেই না কৃষ্ণ দাঁড়িয়েছে, উপরে তাকিয়েছে, দেখে না সব পাতা ছিঁড়েছে, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে কৃষ্ণ আমার হাসছে। বর্বরী বলছে, কৃষ্ণ তুমি হাসো কেন? তাহলে হাসবো না। বর্বরী, তুই তো গাছের পাতা ছিদ্র করলি, কিন্তু চারখানা পাতা ছিদ্র করতে পারলি না। বলে চারখানা পাতা কোথায়? ওই গাছে তো একটাও পাতা। আরে বাবা, গাছে থাকবে কেন? দুটো হাতের তলায়, দুটো পায়ের তলায়। কারণ বাবা বর্বরী বান মারার আগে ও বেটা চুরি করে নিয়েছে চারটে পাতা, দুটো হাতের তলায় রেখেছে, দুটো পায়ের তলায় রেখেছে।